উত্তেজনা আছে এবং এখানে ইসকন অথবা ইসকনের সাথে সম্পৃক্ত অনেকেই এখানে জড়িয়ে পড়েছেন এবং এছাড়াও বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠীর প্রতি এক ধরনের চাপ উত্তেজনা কাজ করতেছে। তো আমরা বলতেছি যে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে যিনি নিহত হয়েছেন তার সেই বিষয়ে যে মামলা চলমান আছে, মামলা দুটি মামলা হয়েছে, আরো মামলা হওয়ার কথা রয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে এবং ওখানে সরকার উদ্যোগ নিয়েছে যাতে কোনো রকম যারা এখানে পারপেট্রেটরস আছে তারা যেন কোনোভাবে ছাড় না পায়। এছাড়াও এখানে এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে যে ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরির যে একটা অপচেষ্টা ছিল, এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ, সবগুলো রাজনৈতিক দল এবং ধর্মীয় কমিউনিটি সবাই মিলে এটা রুখে দিয়েছেন এবং এই ক্ষেত্রে এই বাস্তবতায় গতকাল বিএনপির নেতৃবৃন্দ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছেন এবং আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ দেখা করেছেন। তো ওনাদের দুটি দল থেকে আমরা যেটা বক্তব্য পেয়েছি সেটা হচ্ছে মূলত এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা ডক্টর মোহাম্মদ ইউনূস কামনা করেছেন এবং সবাই মিলে দুই দলই তাকে প্রস্তাব দিয়েছে, বিভিন্ন ইতিবাচক প্রস্তাব দিয়েছে কি কি করা গেলে সরকার আরো ভালো করতে পারে এবং তারা আগের মতোই সরকারকে সহযোগিতা করতে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। আর এছাড়াও আমরা যাতে বাংলাদেশে আগামী দিনে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক শৃঙ্খলা অথবা কোনো ধরনের অন্য কোনো ধরনের উন্মত্ততা না তৈরি হয়, সেজন্য আমরা আমাদের জায়গা থেকে সব ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলছি এবং আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে এই শুধুমাত্র ইসকনের ইস্যুটাই নয়, বরং এছাড়াও মাজারে হামলার ঘটনা ঘটেছে। তো আমরা বলতে চাই গভর্নমেন্ট থেকে যে মাজারে হামলার ঘটনা আমাদের নজরে আছে এবং বাংলাদেশের যেখানেই গত 2-3 মাসে যেভাবে মাজারে হামলা হয়েছে এবং গত 1-2 দিনে হয়েছে, এগুলো আমাদের নজরে আছে এবং আমরা এগুলো খুবই গভীর নজরে দেখতেছি এবং আমরা আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব যাতে যারা এই বিষয়ে মাজারে হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যাতে এক ধরনের রিড্রেস পান। আশা করি এই বিষয়টা আমাদের নজরে থাকবে এবং আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আমাদের পদক্ষেপ। আর সামগ্রিকভাবে বাংলাদেশের যে ধরনের উত্তেজনা উন্মত্ততা চলতেছে, এটা আমরা সবগুলো দল এবং সবগুলো স্টেক হোল্ডারদের সাথে মিলে বসে আমরা আশা করি এটা সমাধান করতে পারবো এবং আপনাদের সবার সমর্থন কামনা করছি। ওনাদের প্রস্তাবনা আছে মূলত সব স্টেক হোল্ডারদের সাথে বসার জন্য, যাতে কোনো ধরনের কমিউনিকেশন গ্যাপ না থাকে। ধরেন আমরা সংখ্যালঘু যেই ধর্মীয় নেতৃত্ব আছে, এছাড়াও যারা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতৃত্ব আছে, সবাইকে আমরা রিচ করার চেষ্টা করেছি এবং সামনের দিনে আমরা রিচ করব সব ধরনের স্টেক হোল্ডারকে নিয়ে, যাতে জাতীয় গভর্নমেন্টের পজিশন, এটা হাইকোর্ট ডিভিশন, আমি যতটুকু দেখেছি হাইকোর্ট ডিভিশনে যে মামলাটি দিয়েছে ওখানে রিটের শুনানি হিসাবে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট এই বিষয়ে উদ্যোগ নিচ্ছে, যেহেতু বলতো এটা হাইকোর্ট এটা গভর্নমেন্টের উপরে অর্পণ করেছে এবং গভর্নমেন্ট, আমরা মনে করি যে আমাদের দিক থেকে বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা, কোনো সংগঠনকে নিবন্ধন বাতিল করা বা যেই ধরনের আইনি উদ্যোগই হোক না কেন, এটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা এটা করতে চাই, যাতে কোনো কোয়ার্টার্সে কোনো ধরনের অনিশ্চয়তা এবং সংকট না তৈরি হয়। তো এটা আমরা নিশ্চিত করব যাতে হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং সম্পৃক্ততা পাওয়া গেলে আমরা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার
ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিল আলোচনা সাপেক্ষে এটা আমরা সিদ্ধান্ত নিব। আর দ্বিতীয় বিষয়টি চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যে মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে ওই অভিযোগে ওনাকে গ্রেফতার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং ওনার যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডেড হবে। ওকে, জি হয়তোবা আমরা যে কাজ করছি তাতে ফেস্টিভাল মির্জা ফখরুলের আজকের বক্তব্য হলো আমরা যে কাজ করছি তাতে ফ্যাসিবাদ আবার সুযোগ পাবে ঢোকার জন্য অথবা তাদের কার্যক্রম চালানোর জন্য। আর একটা প্রশ্ন হলো জামাতের আমিনের সাথে আপনারা কিছুক্ষণ আগে বৈঠক করেছেন, সেক্ষেত্রে তিনিও বলেছেন যে নির্বাচনের জাতীয় ঐক্যের পর নির্বাচনটাকে তারা গুরুত্ব দিয়েছেন। বিএনপি এবং জামাত দুইজনই কিন্তু গুরুত্ব সহকারে নির্বাচন ব্যবস্থার কথাই বলতেছেন। সরকারের পক্ষ থেকে আসলে তাদের এই বক্তব্যের অবস্থানটা কি? প্রথম প্রশ্নটা যদি আবার একটু বলতেন, সেটা কি বিষয় ছিল? মির্জা ফখরুল আজকে বক্তব্যে বলেছেন যে আমরা মানে সরকার যেভাবে কাজ করছে তাতে ফ্যাসিবাদ আবার আপনার তাদের কার্যক্রম আবার তারা সরাসরি চালাতে পারবে, মানে এরকম ঢুকে যেতে পারে, এরকম তিনি বলেছেন। হ্যাঁ, এটা আসলে সরকার অথবা আমি মনে করি ওনার বক্তব্য আমি দেখিনি, সুতরাং আমি বলতে পারবো না। বাট আমি মনে করি যে সরকার, রাজনৈতিক দল, জনগণ কেউ এখানে আলাদা নয়। এটা কোনো অভ্যুত্থানের সরকার, এখানে সবারই দায়িত্ব আছে, সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর, যে কিভাবে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা যায় এবং জনগণ কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ ধরে রাখা যায়, এটা সবারই দায়িত্ব। এবং এই ঐক্যবদ্ধ ধরে রাখার প্রক্রিয়া জারি রাখলে আশা করি কখনোই আর ফ্যাসিজম ফেরত আসবে না। আর দ্বিতীয় প্রশ্নে জামাতের আমির ওনাই অথবা বিএনপি নির্বাচনের কথা বলেছেন। অবশ্যই নির্বাচনের বিষয়টি সরকারের নজরে আছে বলেই নির্বাচনে উদ্যোগ আছে, সার্চ কমিটি গঠন করার পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ওনারা শপথ নিয়েছেন, আরো অন্যান্য যে কার্যক্রম আছে এটা কার্যক্রম চলমান আছে। বাট সরকারের দিক থেকে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সংস্কার, যেটা বাংলাদেশের জনগণ যে জন্য জীবন দিয়েছেন, এই সংস্কারের একটা দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরেই নির্বাচন হবে। ফলত আমরা মনে করছি যে সংস্কার কার্যক্রম চলমান আছে, রিপোর্টগুলো আসুক সংস্কার কমিশনের, আর নির্বাচনী যেই কার্যক্রম ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যায় সেটা নির্বাচন কমিশন একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ওনারা ওই অনুযায়ী কাজ করে যাবেন। এটা এট সাম পয়েন্ট এটা রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশনের ভিত্তিতে এটা ঠিক হবে, এটা আপনারা দেখতে পাবেন। মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যটা আমি পড়েছি। ওইখানে তো সরকার এমন কিছু করছে যেটা ফ্যাসিবাদের দিকে যাবে এই কথাটা বলা হয়নি। বলা হচ্ছে যে 3 মাসের মধ্যে এমন কিছু বক্তব্য দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যেমন পত্রিকা ঘেরাও করো। তো এই বক্তব্যগুলো আসলে উস্কানিমূলক এবং সেইগুলো গণতন্ত্রের দিকে যাবার পথটাকে তো আসলে সুগম করছে না। ওনার বক্তব্যের স্পিরিটটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে এইরকম, এবং সেখানে সরকার কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট করেছে। প্রথম কথা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আমরা আলোচনায় বসছি সেটা বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হচ্ছে। তারা যে সুপারিশগুলো দিচ্ছেন, আমরা যে কথাগুলো বলছি, এটা পারস্পরিক যদি আস্থার সৃষ্টি না করতো তাহলে অন্যরকম ছিল, কিন্তু বারবার সভায় যেহেতু বসা হচ্ছে বোঝাই যাচ্ছে যে একটা আস্থার সৃষ্টি করেছে। আর নির্বাচনে যাওয়ার জন্য যে কথাটা বলা হচ্ছে, আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। এখানে আরো দুটো কথা একটু বলার দরকার, যেটা আমরা আজকে আলোচনা করেছি। একটা হচ্ছে এই যে কিছু হলেই একটা উত্তেজনা ছড়িয়ে পড়ে, এটা নিয়ে আজকে আমরা কথা বলেছি যে সবকিছুই তো আলাপ আলোচনার মাধ্যমেই শেষ পর্যন্ত শেষ হয়।
তাহলে প্রথমেই রাজপথটাকে বেছে না নিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করলে মানুষের মনে যে একটা আশা, ওই আশার জায়গাটা আর সংকুচিত হবে না। আমরা আজকে ছাত্র সমাজ নিয়ে কথা বলেছি, এই যে শিক্ষার্থীদের এত বড় আত্মত্যাগের বিপরীতে, এত বড় আত্মত্যাগকে ভিত্তি করেই তো আমরা আসলে এখানে দাঁড়িয়ে আছি। সংস্কারের কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, গণতন্ত্র সুগম করার কথা বলছি, বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলছি। তো সেখানে আমরা একটা আহ্বান আপনাদের মাধ্যমেও জানাতে চাই সকল শিক্ষার্থীদেরকে, যে মানুষের যে তাদের প্রতি আস্থা, এটা কিন্তু 5ই আগস্টের পরে আমরা আবার দেখলাম যখন বন্যা হলো, বন্যার সময় টিএসসিতে কি পরিমাণ ত্রাণ দেওয়ার ভিড় হয়ে গেল, মানে মানুষ একটা বড় আস্থার জায়গা খুঁজে পেয়েছে। ছোট ছোট বিরোধ নিয়ে এমন কিছু করা উচিত না যেটা আসলে আমাদের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখার যে লড়াইয়ে আমরা সকলে সামিল হয়েছি, সেটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারে। শিক্ষার্থীদের উপর এই জাতি যে আস্থা রেখেছে, যে ভরসাটা রেখেছে, এই ভরসাটা যেন অক্ষুণ্ণ থাকে, এটা যেন আরো বাড়ে, আরো সুদৃঢ় হয়। সেজন্য যে কোনো বিরোধ, যে কোনো সমস্যার সমাধান সরকারের সাথে আলোচনার মাধ্যমেই যেন সকলে করেন, শিক্ষার্থী সহ, সেটা আমরা আপনাদের মাধ্যমে একটা আহ্বান জানাচ্ছি। আরেকটা কথা হচ্ছে যে আমরা বারবার এটা রিটারেট করেছি যে আমরা যে সম্প্রীতির কথা বলি এই দেশে, এই সম্প্রীতিটা সত্যিকার অর্থে আমরা মূল্যবোধ হিসেবে ধারণ করি। এই সমাজ সবসময় এটা মূল্যবোধ হিসেবে ধারণ করেছে। এটা যদি আপনারা গতকাল যে পরিস্থিতিটা শান্ত থাকলো এটাও মূল্যায়ন করেন, তাহলেও দেখবেন যে অনেক উস্কানি আসতে পারে, কিন্তু সহসা বাংলাদেশে এসব উস্কানিতে প্ররোচিত বাংলাদেশের সাধারণ মানুষ কখনো হবেন না। এবং বাংলাদেশের এই সাধারণ মানুষের যে স্পিরিটটা, এটা সরকারেরও স্পিরিট, যে এখানে কেবল আমরা সম্প্রীতি বলবো তা না, আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। এই জন্য যত আমাদের মধ্যে দূরত্ব থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, দাবি দেওয়া থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা সকল সময় আলোচনা করব, প্রকাশ্যে আলোচনা করব, প্রয়োজনে তারা আসবেন, আলোচনা হবে, প্রতিটি অপরাধের বিচার হবে। অপরাধের বিচারের সাথে এই সম্প্রীতিকে আমরা কোনোভাবেই মিলিয়ে ফেলব না। এবং এই সম্প্রীতিটা যাতে এই সরকার আমরা যে কয়দিন দায়িত্বে আছি, এই সম্প্রীতিটার বন্ধনটা যেন আরো দৃঢ় হয়, আমরা সেটার জন্যই আন্তরিকভাবে কাজ করে যাব। আমি কি প্রশ্ন করতে পারি? সবাই প্রশ্ন করতে পারে। আমি দুঃখিত, আমি শেষে এসে আমার আসলে 3টা প্রশ্ন আমার মাথায় আসছে, যদি মাহমুদুল সাহেব আপনি উত্তর দেন বা রিজন আপা দিতে পারেন। প্রথমটা হচ্ছে, ইসকন কি ধরনের নিষিদ্ধ হচ্ছে না, মানে ইসকন নিষিদ্ধের বিরুদ্ধে এক ধরনের মিছিল, মিটিং, সামাজিক গণমাধ্যম সব জায়গায় এক ধরনের জনমত আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, সেই হিসেবে এক কথায় কি আপনি বলবেন কিনা যে এই মুহূর্তে আজকেও জামাতে আমিরও বলে গেছেন জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলবেন তাদেরকে নিষিদ্ধ করা হোক বা নিষিদ্ধ করা উচিত, এই ধরনের একটা বক্তব্য আমি পড়লাম একটু আগে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সংস্কার কমিটিগুলোর সুপারিশগুলো কবে নাগাদ আমরা পাচ্ছি? আমরা তো জানতাম যে এটা নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে চলে আসার কথা, সেটা কবে আসছে এবং সেটা আসার পরে আসলে কতদিন সময় নেবে? যেন আপনি বলছিলেন যে সেটা আসার পরে সিদ্ধান্ত যে নির্বাচন কবে হবে বা কিভাবে হবে। 3 নম্বর প্রশ্নটা আমি ভুলে গেছি, এটার উত্তর দেন। প্রথম মাহফুজ স্পষ্ট করেছে, জি মাহফুজ স্পষ্ট করেছে, আমি আবার স্পষ্ট করে বলছি, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে যে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে
ডিসেম্বরের মধ্যে, এবং তাদের মধ্যে প্রায় সব মানে কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন, কেউ কেউ বলেছেন 1-2 সপ্তাহ সময় বেশিও লাগতে পারে। তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব। আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচনের একটা প্রাথমিক নির্বাচন শুরু করার প্রাথমিক কাজগুলোও কিন্তু হয়ে গেছে, নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কাজেই নির্বাচন যত দ্রুত সম্ভব সংস্কারগুলো, জরুরি সংস্কারগুলো শেষ করেই তারিখ জানিয়ে দেওয়া হবে। 3 নাম্বার প্রশ্নটা মনে পড়েছে আমার, আমি কি 3 নাম্বারটা করে আসতে পারি কিনা? না, আর আগে একজন আসুক তারপরে। জি নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এটি একটি বিষয় যে আসলে কি রাজনৈতিক চাপে এটি গঠন করা হয়েছে নাকি আপনাদের কাজের অংশ? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আজকে যে শাহবাগ থানার যে বিষয়টি বলেছেন, এই প্রকল্পটি কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, 3 ধাপে এটা 3য় পর্যায়ের প্রকল্প চলছে। আসলে এটা শাহবাগ থানার চেয়েও কিন্তু এটা যে স্বাধীনতা স্তম্ভ, এখানে মানে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। আপনারা তো অপচয়ের নানা বিষয়গুলো দেখছেন, এবং এটা আগে এটা রিভাইজ হবে কিনা, এবং এখানে 700 কোটি টাকার মতো ব্যয় আজকে ক্যাবিনেট সচিব বলছেন যে হয়েছে। এবং এটাতে পরিবেশ, আপনি যেহেতু পরিবেশের সাথে যুক্ত, এখানে আন্দোলনও হয়েছিল পরিবেশ বিভিন্ন সংগঠনগুলো, মনে হয় আপনিও আন্দোলন করেছিলেন এখানে, যে গাছগুলো যখন কেটে ফেলা হয়েছিল সেই গাছগুলো কেটে এখানে মানুষের নানা রকম কথা ছিল, ওইগুলোর ব্যাপারে কোনো কথা থাকবে কিনা, বা এই মূল কথা যে এই প্রজেক্টটা রিভাইজ করা বা এটার অপচয়টাকে পর্যালোচনা করা, সার্বিক মানে পুরো প্রজেক্টটাকে দেখা হবে কিনা? ধন্যবাদ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি যখন দায়িত্ব নেন রাষ্ট্র পরিচালনার, তখন নানামুখী চাপের মুখোমুখি আপনাকে হতে হবে। এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু নির্বাচন কমিশন যদি আমরা নভেম্বরে না করে জানুয়ারিতে করতাম, তখন একই প্রশ্ন করতেন আপনি। তো নির্বাচন কমিশন করতে হবে, করা হয়েছে। এটা একটা নিয়মতন্ত্রের বিষয়, নিয়মতান্ত্রিকভাবেই এটা করা হয়েছে, এটা কোনো চাপে করা হয়নি। চাপটা তো নির্বাচন কমিশন গঠন নিয়েছিল না, চাপটা হচ্ছে চাপ ঠিক না, দাবিটা হচ্ছে নির্বাচনের তারিখ দেন, নির্বাচনের রোড ম্যাপ দেন। তো কিন্তু নির্বাচনের কমিশন ঘোষণা করে ফেলেন, এটা কোনো চাপের বিষয় না, এটা আমাদের কাজের অংশ হিসেবে। আরেকটা হচ্ছে আজকে সরওয়ার্দী উদ্যানের যে পুরো প্রকল্পটা, এটা নিয়ে কোনো কথা হয়নি। থানাটা স্থাপন জরুরি মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেই দাবির প্রেক্ষিতে প্রকল্পটা যেহেতু আগামী বছর শেষ হয়ে যাবে, সেজন্যই আমরা একটু 2 সপ্তাহ সময় নিয়েছি। 2 সপ্তাহ আমরা একটু বসে দেখব যে এই থানাটা এইখানে হবারই উপযোগী কিনা। এখন আমরা বসে যদি এই প্রকল্প সম্পর্কে এমন কিছু জানি যেটা আমরা মনে করি ক্যাবিনেটে রিপোর্ট করা দরকার, সেটা আমরা রিপোর্ট করব। কিন্তু আমরা যতটুকু জানি যে সে সময় যে আমরা আন্দোলন করেছিলাম গাছ বাঁচানোর, তারপরে এই প্রকল্পে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং গাছ কাটা থেকে সরকার সরে এসেছে। থ্যাংক ইউ। এই লাস্ট আমি তান্ত্রিক জমাদিতে কাজ করি। সমন্বয়কদের ব্যাপারে একটু কথা বলতে চাই, যে তাদের উপর যে আসলে যে তারা যে দাবি করছে যে অ্যাসাসিনেশন একটা অ্যাটেম্প করা হচ্ছে, সেটা নিয়ে আসলে সরকার কি ভাবছে। এবং আমরা দেখেছি যে একজন সমন্বয়ক বলেছে যে তাদের 4 জনকেই আসলে তার মৃত্যু ঝুঁকির মধ্যে আছেন। এই বিষয়টা নিয়ে আসলে সরকার কি ভাবছে বা কি ব্যবস্থা নিচ্ছে? এটাকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই, এবং এই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেইজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে, এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটা কি সরকার একেবারেই হালকাভাবে দেখছে না, এবং এইটার ব্যাপারে
তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তারা সেই তদন্ত কাজ করছেন। জি জি, সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। আসলে যেটা একটু আগে আমি বললাম যে সকলকেই সংযত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কারোর যদি কোথাও কারোর সাথে কোনো বিরোধিতার বিষয় থাকে, সেটা ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, এটা হিংসাত্মক প্রক্রিয়ায় প্রকাশ করলে আপনি যে ফলটা চাচ্ছেন সে ফলটা তো পাচ্ছেন না। হয়তো আপনার দাবিটা খুবই যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি হয়ে যায়, পদ্ধতি যদি ধ্বংসাত্মক হয়ে যায়, পদ্ধতি যদি জনগণের অধিকার রক্ষা করবে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমের প্রতি বাধা সৃষ্টিকারী হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য দাবিও আপনি আর পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও বলেছেন, তিনিও তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন। আমরা সকলকে বলবো এ জাতীয় ধ্বংসাত্মক এবং অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে, যেহেতু অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই আছে, সেখানে অভিযোগ দায়ের করা হবে, সংবাদ সম্মেলন করা হবে, কিন্তু ধ্বংসাত্মক প্রক্রিয়া বেছে নিলে আসলে আদতে কারোরই কোনো লাভ হচ্ছে না। আমরা আজকে জানতে পারলাম যে এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে যারা উচ্চ আদালতে এরকম অবমাননাকর ঘটনা ঘটানোর জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে যেই ব্যবস্থা প্রচলিত বার কাউন্সিল রুলে হবে সেই ব্যবস্থা গ্রহণ করার একটা সিদ্ধান্ত হয়েছে। একইভাবে গত পরশু যে ঘটনাটা ঘটে গেল, এটা তো মর্মান্তিক, এটা কাউকেই সাহায্য করছে না, এই দেশকে বিন্দুমাত্র সাহায্য করছে না। কাজে যদি আমরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হতে চাই, তাহলে নিজেদের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক মনোভাবের পরিচয়টা দিতে হবে। থ্যাংক ইউ।